যাক, এই ব্রিসবেন টেস্টে ভারতকে যে আর হারতে হচ্ছে না, এই ম্যাচের রেজাল্ট যে আলটিমেটলি ড্রয়ের দিকে এগোচ্ছে, এটা এখন এক প্রকার বলতে গেলে নিশ্চিত হয়ে গেছে পুরোপুরি। তো এই চতুর্থ দিন ভারত শুরু করেছিল 4 উইকেটে 51 এই অবস্থায়। তো একদম দিনের প্রথম বলে প্যাট কামিন্সের একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারিতে ওই রাহুল ওই জায়গায় স্লিপে ক্যাচ দিয়েই ফেলেছিলেন। মানে স্টিভ স্মিথ মানে ওইটা বলতে গেলে 100 বারের মধ্যে 99 বারই তিনি ধরবেন। ওই একবার যা তিনি ফেললেন এটাই বোধহয় রাহুলের এই আজকে চান্সটাই তিনি মিস করলেন। খুবই ইজি একটা চান্স তিনি ওই জায়গায় ফেলে দিলেন, ফলে রাহুল ওই জায়গায় একটা বড় লাইফ পেলেন। এরপর ওই রোহিত আর রাহুলের মধ্যে ওই জুটিটা ধীরে ধীরে এগোতে থাকছিল। তো কিন্তু রোহিত শর্মা ওই জায়গায় দুটো বাউন্ডারিও মেরেছিলেন, একটা চমৎকার কাভার ড্রাইভে তিনি বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু তারপর তিনি নিজের উইকেটটা আর খুব বেশিক্ষণ ধরে রাখতে পারলেন না। তো ফলে ওই জায়গায় ওই প্যাট কামিন্সেরই একটা ডেলিভারিতে আউটসাইডেজ হয়ে তিনি উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফেরত গেলেন প্যাভিলিয়নে মাত্র 10 রান করে। ভারতের স্কোরটা তখন হয়ে গেল 5 উইকেটে 74। এরপর এই ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাডেজা আর কে এল রাহুলের মধ্যে একটা 67 রানের জুটি গড়ে ওঠে। পার্টিকুলারলি কে এল রাহুলই মূলত বলতে গেলে এই মানে জুটিটাকে লিড করে তিনি নিয়ে যাচ্ছিলেন। তিনি বেশ কিছু চমৎকার শট খেলেছিলেন। আগের দিনই তিনি 33 রানে অপরাজিত ছিলেন, তো এই দিনও তার রানের খাতায় তিনি আরও বেশ কিছু রান অ্যাড করলেন। তো ওই জায়গায় তিনি বেশ কিছু তার ওই চোখ ধাঁধানো কাভার ড্রাইভ বলুন, স্কোয়ার ড্রাইভ বলুন, কিংবা আর কি কাট শট বলুন, ওইগুলো আর কি তিনি বেশ ভালো মতোই খেলতে থাকছিলেন। আর অপরদিকে রবীন্দ্র জাডেজা তাকে বেশ ভালো মতোই সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। এরপর কে এল রাহুল নিজের 50টা কমপ্লিট করলেন, কিন্তু এই দুজনের জুটিটা ভেঙে গেল যখন ভারতের স্কোরটা 141। তখন ওই নাথান লায়ন বল করছিলেন, তো তারই একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে রাহুল ওই জায়গায় কাট করতে গেছিলেন। মানে কাটটা তিনি মানে কিছুটা করতে গেছিলেন ওই থার্ড ম্যান অঞ্চল দিয়ে, কিন্তু ওই স্লিপে ফিল্ডিং করা স্টিভ স্মিথ একটা অসাধারণ একটা মানে বলতে গেলে কাইন্ড অফ ব্লাইন্ডার একটা ক্যাচ নিয়ে তিনি কে এল রাহুলকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। ওই একদম দিনের প্রথম ডেলিভারিতে যে ইজি চান্সটা তিনি মিস করেছিলেন কে এল রাহুলের, তো ওইটাই বলতে গেলে এক প্রকার ওই আর কি দুর্ধর্ষ ক্যাচটা ধরে তিনি সাপ মোচন ঘটিয়ে দিলেন। কে এল রাহুল বলবো খুবই আনলাকি, তিনি মাত্র 16 রানের জন্য নিজের সেঞ্চুরিটা ফেলে এলেন, ফলে 84 রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো। আর ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 6 উইকেটে 141। এরপর সপ্তম উইকেটে রবীন্দ্র জাডেজা আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা 53 রানের জুটি গড়ে ওঠে আবার। তো জাডেজাও দেখলাম তিনি বেশ ভালো ভালো কিছু শট খেলছিলেন। নাথান লায়নকে দুটো সুইপ করে তিনি বাউন্ডারি মারলেন। এছাড়া প্যাট কামিন্স আর মিচেল স্টার্ককেও দেখলাম বেশ কয়েকটা ভালো ভালো ড্রাইভ তিনি খেললেন, সামনের দিকেই পুশ করে মারলেন। আর অপরদিকে নীতিশ কুমার রেড্ডিও উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন, তিনিও একটা বাউন্ডারি মেরেছিলেন। মূলত ওই পার্টনারশিপে তার রোলটা ছিল অ্যাঙ্করিংয়ের। মূলত জাডেজাই বলতে গেলে এই রান তোলার কাজটা করছিলেন। যখন এই জাডেজা আর নীতিশ কুমার রেড্ডির পার্টনারশিপটা 50 রানের গন্ডি টপকে যায়, মনে হচ্ছিল এই দুজন বেশ ক্রিজে সেট হয়ে গেছেন ভালোভাবেই, তখন প্যাট কামিন্স আবার অ্যাটাকে ফিরে এসে তুলে নেন এই নীতিশ কুমার রেড্ডির উইকেটটা। ওই নীতিশকে তিনি ওই জায়গায় চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে পুরোপুরি ভরকে দেন, ফলে ওই জায়গায় একটা ইনসাইড এজের শিকার হয়ে তিনি বোল্ড হয়ে যান। ফলে রেড্ডি আউট হয়ে যান মাত্র 16 রান করে। ভারতের স্কোরটা তখন হয়ে যায় 7 উইকেটে 194। এরপর ক্রিজে এলেন মোহাম্মদ সিরাজ, কিন্তু তিনি নিজের উইকেটটা আর খুব বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারলেন না। ওই মিচেল স্টার্ক যখন আবার অ্যাটাকে ফিরে এলেন, তার একটা ওই র পেসের ডেলিভারিতে একদম ফুল লেংথের একটা ডেলিভারি বলতে পারেন, ওই জায়গায় তিনি আউটসাইড এজের শিকার হয় ওই উইকেট কিপার অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ফলে ভারতের স্কোরটা হয়ে গেল তখন 8 উইকেটে 201। ভারতের তখন ওই ফলো ওয়ান অ্যাভয়েড করতে গেলে আরও 45টা রান প্রয়োজন, মানে ভারতকে ইনিংসে অন্ততপক্ষে 246 রান তুলতেই হতো। তখন হাতে আর মাত্র 2 উইকেট বাকি, তখন একমাত্র আশা ভরসা ছিলেন ওই রবীন্দ্র জাডেজাই। তো এরপর জাডেজা আর ওইদিকে বুমরার মধ্যে একটা 12 রানের পার্টনারশিপ গড়ে ওঠে ওই নবম উইকেটে। মানে জাডেজা নিজের মতো করে বেশ ভালোই চেষ্টা করছিলেন তিনি, কিন্তু প্যাট কামিন্সের একটা শর্ট পিচ ডেলিভারিতে জাডেজা ওই জায়গায় মানে পুল করতে গেছিলেন। মানে বেশ ভালো মতোই তিনি শটটা নেগোশিয়েট করেছিলেন, কিন্তু মানে ব্যাটে বলের কানেকশনটা ঠিক মতো হয়নি। মানে ওই একদম পাওয়ারটা তিনি ঠিক মতো যেহেতু জেনারেট করতে পারেননি, তো ফলে ডিপ মিড উইকেট থেকে দৌড়ে আসা মিচেল মাস একটা অসাধারণ একটা চমৎকার ক্যাচ নিয়ে জাডেজাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। 77 রান করে তিনি আউট হয়েছেন। হিসাব মতো দেখলে মিচেল মাস ভারতের এই সেকেন্ড ইনিংসে দুইটা অসাধারণ ক্যাচ নিয়েছেন। একটা ওই গতকাল শুভমান গিলের ক্যাচটা, ওটা তো বলতে গেলে এক প্রকার টপ 10 ক্যাচের মধ্যে থাকবে। আর সাথে এই জাডেজার আজকের যে ক্যাচটা নিলেন সেটাও অনন্য ক্যাচ বলা চলে। তো এই দুইটা উইকেটই ভারতের পার্সপেক্টিভ থেকে খুবই ইম্পর্টেন্ট ছিল। তো জাডেজা আউট হওয়ার পর ভারতের ওই ফলো ওয়ান অ্যাভয়েড করার আশাটা মানে মনেই হচ্ছিল যেন অলমোস্ট শেষ হয়ে গেছে। হবেই, তখনও ফলো ওয়ান অ্যাভয়েড করতে ভারতের আরও আর 33টা রান প্রয়োজন। তো 9 উইকেট পড়ে গেছে, আর লাস্ট উইকেটে দুই বোলার মিলে আর কী বা করবে। তো জাডেজা ওই জায়গায় 77 রানের একটা ব্রিলিয়ান্ট কন্ট্রিবিউশন তিনি করে গেছেন টিমের হয়ে। এরপর লাস্টে একদম নামলেন আকাশদীপ। আকাশদীপ আর বুমরা ওই জায়গায় মানে ধীরে ধীরে তারা শুরু করেছিলেন, মানে খুব দেখে শুনেই শুরুর দিকে তারা খেলছিলেন, কিন্তু ওই জায়গায় আমি বলবো তারা কিন্তু বেশ কিছুটা লাকি ছিলেন। মানে বেশ কিছু কিছু আউটসাইড এজের শিকার হয়েছিলেন, বা আর কি বল অনেকটা আর কি লাফিয়ে উঠেছিল, মানে ওই হাফ চান্সগুলো আর কি অস্ট্রেলিয়ান ফিল্ডাররা বা বোলাররা কাজে লাগাতে পারেননি। তো ফলে ওই জায়গায় লাকিলি তারা দু একটা বাউন্ডারিও পেয়ে গেছিল। আর এরপর তারা তো আর কি সিঙ্গেলস ডাবলস নিতেই থাকছিলেন। তো এরপর দেখা গেল তারা মানে আস্তে আস্তে খেলতে খেলতে ভারতের স্কোরটা হঠাৎ করে 240 প্লাস হয়ে যায়। তখন আর ফলো ওয়ান অ্যাভয়েড করতে ওই 5-6 রান মতো প্রয়োজন।
তো তখন আকাশদীপ ওই জায়গায় একটা বাউন্ডারি মেরে তিনি ভারতের স্কোরটাকে নিয়ে চলে যান 246-এ। তো তখন ক্যামেরাটা ভারতের ড্রেসিং রুমের দিকে ধরা হয়েছিল। তো স্বাভাবিক ড্রেসিং রুমের মেম্বারদের মধ্যে তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল ফলো অ্যান্ড অ্যাভয়েড করাতেই মনে হচ্ছিল তাদের মধ্যে যেন অনেকটা স্বস্তি ফিরে এসছে। মানে ওই সিচুয়েশনের সাপেক্ষে এটাও কিন্তু তখন অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এরপর এই চতুর্থ দিনের একদম পেনাল্টিমেট ডেলিভারিতে ওই প্যাট কামিন্সকে আবার একটা মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারলেন এই আকাশদীপ। মানে আকাশদীপকে আমার মনে হয় আরও আগে নামানো উচিত ছিল। 11 নম্বর ব্যাটিং পজিশনটা তাকে মোটেই মানায় না, তাকে আরও 2 ধাপ আগেই পাঠানো যেত বলে আমি মনে করি। তো ভারতের স্কোরটা যখন ওই জায়গায় 9 উইকেটে 252, তখন আম্পায়াররা খারাপ আলোর কারণে খেলাটা বন্ধ করে দিতে বাধ্য হলো। এই দিনও পুরো খেলার মধ্যে বৃষ্টি বেশ অনেকবারই ইন্টারাপ্ট করেছিল। প্রথম সেশনে আমার মনে আছে একবার করেছিল, দ্বিতীয় সেশনেও 2 থেকে 3 বার মতো ইন্টারাপ্ট করেছিল বৃষ্টি, থার্ড সেশনেও বলতে গেলেও বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে। তো হিসাব মতো এই দিন মোট খেলা হয়েছে 57.5 ওভার, ওই 58 ওভার মতোই। তো ভারত আর কি তুলতে পেরেছে 201 রান 5 উইকেটের বিনিময়ে। তো হিসাব মতো এই আকাশদীপ আর বুমরার মধ্যে এই শেষ উইকেটে 54 বলে 39 রানের এখনও পার্টনারশিপটা অপরাজিত রয়েছে। তো ভারত চাইবে যতটা বেশি সম্ভব এই পার্টনারশিপের রানটা যেন উঠে যাক, কিংবা আর অস্ট্রেলিয়া ওইদিকে চাইবে এই পার্টনারশিপটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আগামীকালই ব্রেক করে দিতে। কিন্তু তারপরে অস্ট্রেলিয়াকে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামতেই হবে, কারণ ফলোয়ান ভারত যেহেতু অ্যাভয়েড করে গেছে, সেই কারণে ন্যূনতম কিছু ওভার হলেও তাদের ব্যাটিং করতে হবে। আর ভারতের মূল টার্গেটটাই থাকবে এই ম্যাচটা ডেফিনেটলি ড্রয়ের জন্যই খেলা। আর ভারতের জয়ের একটা খুব সামান্য আশা থাকলেও মানে সেটা এক প্রকার বলতে গেলে প্রায় নেই বললেই চলে। আর তার উপর বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে আগামীকাল, মানে সেখানে অলমোস্ট দেখতে গেলে ওই ব্রিসবেনের গ্যাবায় 60% বৃষ্টির চান্স রয়েছে। মানে সবচেয়ে বেশি বৃষ্টির চান্স ওই আগামীকালই রয়েছে। তো সেই জায়গাতেও আর কি বৃষ্টি এসে যদি বাগড়া দেয়, তাহলে তো খেলাটা অলমোস্ট পুরোপুরি প্রায় ভেস্তেই যাবে বলা চলে। এবার আপনারা বলতেই পারেন তাহলে চতুর্থ দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন। আপনারা বলতেই পারেন KL রাহুলের এই 84 রানের ব্রিলিয়ান্ট ইনিংসটা, কিংবা বলতে পারেন রবীন্দ্র জাডেজার ওই 77 রানের ফ্যান্টাস্টিক নকটা, কিংবা KL রাহুল বা রবীন্দ্র জাডেজার মধ্যে ষষ্ঠ উইকেটে যে 67 রানের জুটিটা গড়ে উঠেছিল সেটাকেও মোমেন্ট অফ দ্য ডের দাবিদার বলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে কোনটা মনে হয় জানেন মোমেন্ট অফ দ্য ডে এই চতুর্থ দিনের? সেটা হলো একদম ওই ভারতের লাস্ট উইকেটে বুমরা আর আকাশদীপের মধ্যে 39 রানের যে অপরাজিত জুটিটা এখনও খেলছে সেটাকেই। কারণ ওই পার্টিকুলার পার্টনারশিপটার জন্যই ভারত কিন্তু ফলোয়ানটা এড়াতে পেরেছে। নাহলে ভারত যদি ফলোয়ানটা না এড়াতে পারতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া ভারতকেই আবার ব্যাটিং করতে পাঠাতো। আর তারা যদি ন্যূনতম ওই জায়গায় 30-40 ওভারও পেতো ভারতের ইনিংসে, ইউ নেভার নো, ভারতকে কিন্তু তারা অল আউট করে দিলেও দিতে পারতো, সব এই বৃষ্টি আর কি বাধা টাধা সামলেও। তাই আমার কাছে এই সব কিছু পেরিয়ে চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে হচ্ছে ওই আকাশদীপ আর বুমরার মধ্যে 39 রানের অপরাজিত পার্টনারশিপটা। তো একমত হবেন নাকি আমার সাথে, নাকি আপনাদের কাছে এই চতুর্থ দিনের মোমেন্ট অফ দ্য ডে অন্য কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।